আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটা বানালাম। বেসিক্যালি একটা ভুল মত প্রচলিত আছে, অনেক টপ গ্রেড রেডিওর শিল্পীও এই ধরনের কথা বলে, যাদের নামের আগে পণ্ডিত ব্যবহার হয়। পণ্ডিত অমুক ড্যাশ, হ্যাঁ, পণ্ডিত তমুক ড্যাশ, তাদের মুখে একটা কথা প্রচলিত আছে এবং বিভিন্ন বইতেও লেখা থাকে যে ভারতীয় সঙ্গীতে ক্রোম্যাটিক নোট লাগে না, অর্থাৎ পাশাপাশি কখনো শুদ্ধ রে কোমল রে, কোমল গা শুদ্ধ গা, শুদ্ধ মা করিমা, কোমল ধা শুদ্ধ ধা, কোমলনি শুদ্ধ নি পাশাপাশি লাগে না। এটা একটা মিথ্যে কথা এবং এটা নিয়ে আমি এর আগে ভিডিও করে ভেবেছিলাম, বাট করিনি। সামহাউ এটা ওই কাজে আর করা হয়নি। তো হঠাৎ মনে হলো আজ একটু খেয়ালে আছি, তো আমার মনে হয় এটা নিয়ে একটা অনলাইন ভিডিও রাখা উচিত বলে আমি রাখছি। তো যেটা বলছিলাম, ভারতীয় সঙ্গীত, এমন হয় তারা বলে ভারতীয় সঙ্গীতে লাগে না, তারা সমগ্র ভারতীয় সঙ্গীত যেন জেনে বসে আছে। ভারতীয় সঙ্গীত ব্যাপারটা অত ইজি না। ভারতীয় সঙ্গীত, তুমি ভারতীয় সঙ্গীতের কটা মানে জনার জানো বাবা? কটা জানো তুমি? তুমি শুধুমাত্র উত্তর ভারতীয় সঙ্গীত শিখেছো, তাও দেখা যাবে সেটা তো তুমি সম্পূর্ণ নও। কেউ সম্পূর্ণ না, সেটা আলাদা কথা। সম্পূর্ণ যখন নয় কেউ তার নিজের জনেরই, তখন এত বড় কথা বলার সাহসটা তারা পায় কোত্থেকে? আমি তো এত বড় কথা বলার সাহস পাই না। তো আমি দুটোর আগের উদাহরণ দেব এবং তার সাথে জড়িত আরও কিছু রাগ আছে। আমি শুধুমাত্র উত্তর ভারতের রাগগুলোর কথা বলি আপাতত, আমি পরের কথায় যাব। একজন উত্তর ভারতীয় সঙ্গীতের পণ্ডিত যদি কথাটা বলে যে ভারতীয় সঙ্গীতে ক্রোম্যাটিক নোট লাগে না, তো সে মিথ্যাচার করছে। কেন বলছে এটা, কেন আমি জানি না। মানে লাগলেই বা তোমার কি আসে যায়? যদি লাগেও তাতে কি হয়ে যায়? মানে এটা বলতেই হবে? অনেক বই তো লেখা থাকে, কেন? মানে কি প্রয়োজন আছে এরকম একটা কথা লেখার? দরকার কি আছে? ক্রোম্যাটিক নোট লাগে কি লাগে না, তো প্রয়োজন নেই। তো যেটা শেখানো হচ্ছে চুপচাপ গাও, তখনই জানা যাবে যে কি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। তো প্রথম যেটা রাগের নাম বলবো, যে রাগটার নাম বলবো, সেটা হচ্ছে ললিত। এটা নিয়ে আমার এক গুরুর সাথে খুব ঝগড়া লেগেছিল। অনেকে বলতে পারে যে ভাই তোমার সাথেই ঝগড়া লাগে কেন সবার, আর তো কারোর সাথে লাগে না, তাহলে তোমারই নিশ্চয়ই কোনো সমস্যা আছে। হ্যাঁ আছে তো, আমার সমস্যা আছে তো। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমি বেশি জানি, এবং সে বেশি জানার জন্য গুরুরা কমপ্লেক্স খায়। কোনো গুরু কমপ্লেক্স খায় তো, এবং সেটা আমার সাথে প্রচুর স্টুডেন্টস অগ্রিও করবে। গুরুরা কীভাবে বুলি করে আমরা দেখেছি, আমরা স্কুলে দেখেছি, আমরা গান শিখতে গিয়েও দেখেছি। টিচাররা কীভাবে বুলি করে স্টুডেন্টদের, যদি একটু বেশি ভালো পারে তো বেশি ভালো জানে, বা তার প্রাইভেট টিউশন নেয় না, তার সাথে লবি করে না, তখন তাদের একটু গাত্রদাহ হয়। তো সেটা নিয়ে বলছি। তো প্রথম রাগটার নাম ললিত। আমাকে যখন ক্লাসে বলা হলো, তখন আমি শিখছিলাম না, আমার এক মানে গুরু ভাই শিখছিল। সে ললিত শিখছে না যোগ শিখছে বোধহয়, না যোগের কথা এসেছিল বারেবার। তখন উনি বললেন যে ভারতীয় সঙ্গীতে ক্রোম্যাটিক নোট লাগে না। ও একবার শুদ্ধ গা কোমল গা পাশাপাশি লাগিয়েছিল, তখন বলেছিল যে না উস্তাদ রাশিদ খানকে আমি এটা শুনেছি তাই লাগিয়েছি। তো বলছি উস্তাদ রাশিদ খান হওয়ার পর এটা করেছে, এটা কোনো কথা হতে পারে না। এটাকে বলে তাবেদারি কথাবার্তা। উস্তাদ রাশিদ খান
করেছেন বলে তো সেটা আরও বেশি মান্যতা পেয়ে যায়। আমাদের সঙ্গীত টিকে আছে কীভাবে? প্র্যাকটিশনারদের দ্বারা টিকে আছে। প্র্যাকটিশনার যদি না থাকে সঙ্গীত মরে পড়ে থাকবে। তো কোনো এক সর্বজনীন প্র্যাকটিশনার যদি ওরকম একটা রাস্তা লাগায় তাহলে সেই রাস্তাটা মান্যতা পেয়ে যায়। পাক না, ক্ষতি কী? যোগে যদি পাশাপাশি একবার কোমলগা শুদ্ধগা লাগানো হয় কি সমস্যা আছে? কত কিছুই তো তোমরা করেছো, কত কিছু তো তোমাদের আলাদা, এতগুলো কত কিছুই তো আলাদা হয়ে গেছে। তাহলে এটা একটু হোক না, অসুবিধাটা কী আছে? অনেকে বেহাগেও দেখেছি মা পাশাপাশি লাগায় একবার দুবার, সেটা আলাদা কথা, সেটাকে তাও ভুল বলার জন্য যোগে হতে পারে না, যোগটা অতটা ভুল ধরা যায় না। তো তার কারণ আছে, কেন বলছি যোগের সম্বন্ধে পরে বলছি। তা আমি তাকে বলেছিলাম যে কোথায় গুরুজি লাগে, তো কোথায় লাগে? কেন ললিতে লাগে? না, ললিতে বেশি করে লাগে না, ওরকমভাবে লাগে না, হ্যান ত্যান। উনি ফালতু কথা আমাকে বোঝাতে শুরু করলেন। ওই দিন প্রথম লাগলো ঝগড়া, তখন আমাকে উল্টোপাল্টা দাবড়ি দিয়ে রেখে দিলেন, আমিও কিছু বলিনি। তখন একটু ইনসিকিওর ছিলাম যে না বাবা, আমার যদি কিছু, আমার আস্তে আস্তে সমস্ত ইনসিকিউরিটি কেটে গেছে। তো যাই হোক, তো যখন আমি বুঝতে পারলাম যে এদের থেকে বেশি জানি এবং এনাদের থেকে অ্যাটলিস্ট আমি বেশি জানি, এবং জানি বলে এনারা আমাকে, যেহেতু ওনাকে সবার সামনে আমি প্রশ্নটা করেছি, তাতে হয়তো উনি ছোটো ফিল করেছেন, তাই আমাকে ছোট করার জন্য 10টা কথা বললেন। সেটা একটা ট্রেন্ড হয়ে গেল পরে বা। তো আমি তাকে বললাম ললিতা তো লাগে, ললিতা তো লাগে গুরুজি। না না, ললিতা এরমভাবে লাগে না, ওরমভাবে লাগে, সেরমভাবে লাগে না, কীভাবে লাগে? আর আপনি যে বলছেন ভারতীয় সঙ্গীত, আর ভারতীয় তো দক্ষিণ ভারতীয় সঙ্গীতে তো যোগ নিয়ে তো কথা হচ্ছে। চলনাটের কথাটা যদি একটু বলি তাহলে তো বলতে হয় যে সা গা গা মা পা নি নি সা সা নি নি পা মা গা গা সা সা রে, তখন এটা রে হয়ে যায়। মানে সেখানেও একটা কমপ্লেক্স ছিল, ভেঙ্কট ব্যাকের হয়তো কমপ্লেক্স ছিল যে না থাক, ওটাকে গা বলবো না, রে বলবো। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যেটা বেসিকলি আমি বলে রাখি, সেটা হচ্ছে উত্তর ভারতে যেটা কোমল রে, সেটা দক্ষিণ ভারতে শুদ্ধ রে। উত্তর ভারতে যেটা শুদ্ধ রে, দক্ষিণ ভারতে সেটা চতুশ্রুতি রে এবং শুদ্ধ গান্ধার। এবং যেটাকে উত্তর ভারতে কোমল গা বলে, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের সাধারণ গান্ধার এবং সৎশ্রুতি ঋষভ। এবার সৎশ্রুতি ঋষভম মানে সা গা সা রে, মানে ব্যাপারটা হচ্ছে সা গা মা পা নি সা, এটা হলে তখন গা হবে। আর যদি সা গা গা মা হয় তখন সেটা হবে সা রে গা মা। ব্যাপারটা এইটা, মানে পা নি নি সা পা ধা নি সা, আর তখন এটা সৎশ্রুতি রে এবং সৎশ্রুতি ধা। এমনি সময় সব ঠিক আছে, বিবাদী রাগের ক্ষেত্রে, বিবাদী রাগ মানে হলো যেখানে ক্রোম্যাটিক নোট পাশাপাশি লাগে, যেখানে ক্রোম্যাটিক নোট লাগে, অর্থাৎ শুদ্ধমা করিমা, মানে শুদ্ধমা দিয়ামাম প্রতিমা ধিয়ামাম, ওটা লাগে না সাউথে যতদূর মনে পড়ে। নো, সেটা আমাদের উত্তর ভারতেই লাগে। তো যখন শুদ্ধ রে এবং চতুশ্রুতি রে অর্থাৎ শুদ্ধ গান্ধার পাশাপাশি লাগে, আর বাকিটা বুঝে নিন কী কী হয়। পাশাপাশি কোমল শুদ্ধ লাগলেই তখন ওটাকে বিবাদী রাগা বলে, যেমন ললিত একটা বিবাদী রাগ। আর এখানে আমার বিবাদী স্বরের একটা ব্যাপার আছে। বিবাদী স্বর মানে ভাষাঙ্গ স্বর, কর্ণাটিক সিস্টেমটাকে ভাষাঙ্গ স্বর বলে। মানে ধরুন ছায়ানাটে যে কোমল নিটা লাগে, বেহাগে যে করি মধ্যমটা লাগে, সেটাকে আমরা বলি বিবাদী স্বর, কিন্তু ওটা বেসিক্যালি ভাষাঙ্গ স্বরম। তো আমি তাকে বলেছিলাম যে চলনাটটাই তো এরকম
পাশাপাশি তো লাগছে। ওই দেখো সাউথ ইন্ডিয়ান মিউজিক তো আমরা গাই না, তুমি গাও না, না হয়, আরে ভাই সাউথ ইন্ডিয়ান মিউজিক তুমি গাও না, তাই বলে সাউথ ইন্ডিয়া তো ইন্ডিয়ার বাইরে না, তাই তুমি তো বলতে পারো না ভাই যে ভারতীয় সঙ্গীতে ক্রোম্যাটিক নোট লাগে না। তুমি এটা বলতে পারো না, কারণ তুমি ভারতীয় সঙ্গীত সম্বন্ধে খুব অল্পই জানো। তুমি যেই সঙ্গীতটা গাও উত্তর ভারতীয় সঙ্গীত, সেটাও তুমি সম্পূর্ণ জানো না। যখন আমি তার কাছে কিছু অ্যাডভান্স জিনিস শিখতে চাইতাম, তখনই দেখতাম তিনি আমাকে বুলি করছেন, জিনিসটাকে ছোট করছেন। ও ওই তাল এরকম, সেই তাল ওরকম। আসলে তিনি নিজে গান না, নিজে পারেন না, সেটা তার ব্যর্থতা, সেটা আমার ব্যর্থতা না। তুমি নাচতে জানো না মানে উঠোন বাঁকা নয়। তো এবার আসি দক্ষিণ ভারতের কথা। দক্ষিণ ভারতে অজস্র 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 এর বিবাদী রাগ আছে, অজস্র। আপনারা শুধু যদি একটু মেলাকার্তাগুলো দেখেন, মানে ঠাটগুলো, কনকাঙ্গি প্রথমেই, তো সেসব ক্ষেত্রে মানে তারা কি খোঁজ খবর রাখে না? ইভেন এটাও দেখেছি যে সমস্ত বইতে দক্ষিণ ভারতীয় সঙ্গীতের মেলাকার্তা লেখা থাকে, সেখানেও লেখা থাকে যে ভারতীয় সঙ্গীতে ক্রোম্যাটিক নোট লাগে না। হোয়াট ইজ দিস ম্যান? দিস ইজ আ কমপ্লিট লাই। অবশ্যই লাগে। তুমি জানো না, সেটা তোমার ব্যর্থতা। বা তুমি জেনেও তুমি সেটাকে অস্বীকার করছো। তুমি জানো যে চাঁদিনী কেদারে লাগে, তুমি উত্তর ভারতীয় সঙ্গীতের লোক, ঠিক আছে, তুমি তো জানো চাঁদিনী কেদার হয়ই না যদি দুটো মধ্যম পাশাপাশি না লাগে। ওটা তো নর্মাল কেদার। অনেকে বলে চাঁদিনী কেদারে কোমলনি লাগে বলে এটা নো নো নো, মেইন কারণটা হচ্ছে কোমলনিটা এমনি কেদারেও লাগে ভাষাঙ্গ স্বর হিসেবে। চাঁদিনী কেদার বিকজ অফ দুটো মধ্যম পাশাপাশি লাগে তাই। এবং ললিত হয় না যদি দুটো মধ্যম পাশাপাশি না লাগে। কাজে এইসব ভাঁওতাবাজি কথাবার্তা যারা বইতে দেখতে পাবেন পিস কেটে দেবেন। আর যারা এই সমস্ত বলে তাদেরকে প্লিজ মুখের ওপর জবাব দেবেন যে আপনি যেটা জানেন সেটা ভুল। তো এটাই বলার ছিল। ভারতীয় সঙ্গীত মানে শুধুমাত্র উত্তর ভারতীয় সঙ্গীত নয়, এবং যেখানে উত্তর ভারতীয় সঙ্গীতেও ক্রোম্যাটিক নোট লাগছে, সেখানে তুমি যদি বলো যে ক্রোম্যাটিক নোট লাগে না, তুমি তাহলে অস্বীকার করছো বা তুমি জানো না, এটা প্রমাণিত হয়। আর ভারতীয় সঙ্গীত একটা ছোট না। দক্ষিণ ভারতীয় সঙ্গীত জানো তুমি ভারতের সমস্ত কোনা কোনা কী গান হয়, তুমি কাশ্মীরের সঙ্গীত কিছু জানো? তুমি রবীন্দ্রসঙ্গীত কটা জানো বাবা আমাকে একটু বলো? তুমি কটা নজরুলগীতি জানো? আর তুমি কটা ভাওয়াইয়া গান, কটা চটকা গান, কটা জারি, কটা শাড়ি জানো ভাই? তারপর বললো ভারতীয় সঙ্গীতে কি লাগে না। এই কথাটা বলার অধিকারই কারণ নেই। ভারতীয় সঙ্গীতে এই লাগে, ভারতীয় সঙ্গীতে ওই লাগে। ভাই তুমি কেউ ভারতীয় সঙ্গীত সম্পূর্ণ জানে না, কেউ একটু বেশি জানে, কেউ কম জানে। অ্যাটলিস্ট তুমি কর্ণাটিকটা শেখো, তারপর তুমি কথা বলো। এগুলো বেস। হিন্দুস্তানি ইজ আ বেস, কর্ণাটিক ইজ আ বেস। ফান্ডামেন্টালি তোমাকে ওটার মধ্যে দিয়ে ট্রেনিং নিতে হবে। তারপরে তুমি সেটাকে নিয়ে পারফর্ম করবে, কিংবা সেটার আন্ডারে যে গানগুলো আছে সেগুলো পারফর্ম করবে, সেটা পরের ব্যাপার। ট্রেনিংয়ে এই দুটো জিনিসই ভারতে হয়। আমি যেমন ঠিক করেছি, আমি যা শিখেছি তা গাইবো, এবং সেটা অ্যাজ আ ক্যারিয়ার গাইবো, সেটা হিন্দুস্তানি হোক, কর্ণাটিক হোক। আমি যা শিখেছি আমি সেটা গাইবো প্রফেশনালি, তাই আমি শিখেছি, সবাই তা নয়। কিন্তু এই যে ফান্ডামেন্টাল জায়গাগুলোতেই ভুলভাল গুরুরা বলে, এটাকে মানুষের পরে বুঝতে অনেক প্রবলেম হয়। তখন মনে হতে পারে মাই হোল লাইফ ওয়াজ আ লাই। এই কারণে আমি বলছি যে এই ধরনের কথাবার্তায় সায় দেবেন না। কি বলা হয়, এতগুলো মানুষ বলছেন ভুল বলছে। হ্যাঁ, অবশ্যই ভুল বলছে। বই ঠইতে অনেক কিছু ভুলভাল লেখা থাকে। ঝগড়া হবে, অসুবিধা কি আছে? কোনো গুরু যদি কিছু ভুল বলে, গুরুর সাথে ঝগড়া লাগবে।
আজকে ইন্টারনেটে আরেকটা অদ্ভুত লাগে কি, যে ছাত্রটা গুরু, তাই নাকি গুরু, ও আবার তিনি কি বললেন, না না দক্ষিণ ভারতে তো 72টা স্বর, 72টা স্বর কোনো মানে কোথাও আছে আমি জানি না, সারা বিশ্বের কথা বলতে পারবো না, অবশ্যই নেই। এই 12টা স্বর, তার মধ্যে থেকেই যেটুকু যা একটু এদিক সেদিক হতে পারে, বাট অ্যাটলিস্ট ইন ইন্ডিয়ান মিউজিক অ্যান্ড ইন ওয়েস্টার্ন মিউজিক 12টার বেশি স্বর নয়। সে 12টা স্বরের 1000টা নাম হতে পারে, কিন্তু স্বর কিন্তু 12টাই সারাটা ভারতীয় সঙ্গীতে। 72টা মেলা কার্তা মানে মেলা কার্তা বলতে শুধু থার্টের কনসেপশনটা যেখান থেকে এলো সেটা হচ্ছে মেলা কার্তা। থার্ড ব্যাপারটাই ছিল না এখানে রাগারাগিনী ক্লাসিফিকেশন ছিল। থার্ড ব্যাপারটা এসেইছে দক্ষিণ ভারত থেকে, আর তুমি সেটাকে অস্বীকার করতে পারো না। আমি তো হিন্দুস্তানি শিখেছি, আমরা থার্ড জানি, আমরা তো মেলা কার্তা জানি। ভাই মেলা কার্তাটা এলো থেকে? থার্ড বলতে কি বোঝায়? থার্ড কতগুলো স্বরের কাঠামো, কারণ সমস্ত রাগ তো ঠাটের অন্তর্গত করা যায় না। মেলা কার্তাতেই করা যায়নি, 72টা মেলা কার্তা তাতেই করা যায়নি, আর 10টা ঠাতে তুমি পারবে কি করে? দরকারই বা কি আছে? থার্ড বলতে দুটো জিনিস বোঝায়, একটা হচ্ছে কী কী স্বর লাগছে তার একটা কাঠামো, আর একটা হচ্ছে অঙ্গ, দুটো মিশিয়ে থার্ড। আজকে কোনো রাগ খামাজ থার্টের অন্তর্গত হতে পারে, কিন্তু তাই বলে তার মধ্যে খামাজ অঙ্গ থাকবে তার কোনো মানে নেই। এটাই হচ্ছে ব্যাপার, মানে কোনো রাগকে কাফি থার্টের অন্তর্গত করাই যেতে পারে, কিন্তু তার মধ্যে কাফি অঙ্গ নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। কাজে থার্ড ব্যাপারটা খুব কমপ্লিকেটেড একটা ব্যাপার, মানে না ঘাটকা এটাও হয়নি ওটাও হয়নি। অ্যাটলিস্ট রাগারাগিনী ক্লাসিফিকেশনের থেকে বেটার এটুকু বলতে পারি, কিন্তু কোনোটাই মানে ঠিক না। মানে অতিরিক্ত ক্লাসিফিকেশন করলে যে প্রবলেমটা হয় সেটাই হয়েছে আর কি। তো যাই হোক, কোনো স্টুডেন্টের সাথে যদি তার গুরুর ঝগড়া লাগে, তাহলে বুঝতে হবে সে স্টুডেন্ট অবশ্যই তার গুরুর থেকে বেশি জানে বলেই ঝগড়া লাগে। এবং বুকে বলতে শুধু গুরু শিষ্য নয়, যে কোনো মানুষের সাথে ঝগড়া লাগে বুঝতে হবে যে সেই মানুষটা বেশি জানে, তার জন্য তার সাথে ঝগড়া লাগছে। কারোর সাথে তো লাগে না, তোমার সাথেই লাগছে কেন? ইয়েস, সমস্যা আছে বিকজ আমি বেশি জানি, অ্যাটলিস্ট এই বিষয়টা বেশি জানি। বেশি জানাটা তো একটা সমস্যা, কারণ কম জানলে কি যা খুশি বলে একটা ইয়ে করে দেয়, যেখানে যেই ছাত্রকে বলা হচ্ছিল তাই গুরুজি করে যাচ্ছে। কেন ভাই, তোমার কি পকেটে তুমি ইন্টারনেট ইউজ করো না? এখন তো একটা ইন্টারনেট মানে একটা ফোনে একটা জিনিস মেরে দিলে, আমরা তো কর্ণাটিক মিউজিক জেনেইছি ফোনের দৌলতে। হিন্দুস্তানি মিউজিক, কর্ণাটিক মিউজিকের অ্যাক্সেস খুব ভালো মতো পাওয়া যায় ইন্টারনেটের জোরে। সেখানে আমি কেন এমন একজন গুরুকে একেবারে অন্ধের মতন মানব, যার কিনা নলেজে ঘাটতি আছে প্রচণ্ড, তার নিজস্ব গান বাজনার জায়গাতেই নলেজের ঘাটতি আছে। ইভেন যে কর্ণাটিক মিউজিক বইগুলো আমি কিনেছি বা আমাকে আমার গুরু রেকমেন্ড করেছেন, সেগুলো আমি ইন্টারনেট ছাড়া পেতামই না। আমাকে রীতিমতো শারীরিকভাবে চেন্নাইতে গিয়ে কিনতে হতো। তো অ্যামাজন আছে বলে কিনতে পেরেছি অনলাইন। ইভেন আমি আমার গুরুরও সন্ধান পেতাম না, যে কলকাতাতেই কর্ণাটিক মিউজিক এত ভালো গুরু আছে, এত ভালো শেখার জায়গা আছে, এটা আমি জাস্ট কখনো ভাবতেই পারিনি। তো আমি ভাবতাম যে ঠিক আছে, যদি পাওয়াও যায় সেরকম কি আর স্ট্যান্ডার্ড হবে? দেখি অত্যন্ত ভালো। আমি হিন্দুস্তানি গুরু এত ভালো পাইনি কলকাতায়। তো শি ইজ আ কমপ্লিট গুরু। তো আমি তাকে পেয়েছি, এবং সেটা কিন্তু প্রথম যে ক্রেডিটটা যায় সেটা কিন্তু ইন্টারনেট ছাড়া, গুগল ম্যাপ ছাড়া আমি পেতামই না তার সন্ধান। শ্রী গুরু গুহা গানা বিদ্যালয়
সন্ধান আমি পেতাম না। আজকে আমি তার আগে টি.এম. কৃষ্ণা মনোধর্মা যদি না শুনতাম, আমি কর্ণাটিক নিয়ে উৎসুক চিরকালই ছিলাম, কিন্তু আমি ডিটারমাইন্ড হলাম যে আমি শিখবো, সেটা কিন্তু টি.এম.কের মনোধর্মা দেখার পর। মানে মনোধর্মা বলতে আমি বলছি যে মনোধর্মা শীর্ষক যে প্রোগ্রামটা হয়েছিল, সেটা দেখে আমি পুরো ক্লিয়ার হয়ে গেল আমার কাছে যে এটা এবার আমি শিখবই। মানে মনোধর্মা 1 এবং পরে 2টা যখন হয়েছিল তখন মধ্যে আমি শেখা শুরু করে দিয়েছি। মনোধর্মা 1টা আমাকে মানে একদম লাইফ চেঞ্জিং একটা ডিসিশন নিতে আমাকে হেল্প করেছে। তারপর 2 এলো। 3তে তা আমি নিজেই ওখানে ফিজিক্যালি প্রেজেন্ট ছিলাম। ওটা আমার খুব মানে 3টা হয়েছিল কলকাতাতে, এবং সেটা 2019 সালে হয়েছিল, অগাস্টের শেষের দিকে, খুব সম্ভবত 24 তারিখে। তো আমি ছিলাম, আমি ওখানে আমি সমস্ত কিছু ওখানে সামনাসামনি দেখেছি। এতটা আমার সৌভাগ্য হয়েছে দেখার। তো তখন আমি কর্ণাটিক মিউজিক শিখছি। তো এই যে এত কিছু গেছে, সেখানে তো আমার প্রচুর জ্ঞান আহরণ হয়েছে। সেগুলোর মধ্যে দিয়ে তো আমার হিন্দুস্তানি গুরু যায়নি। সে তো তার নিজের জগতে, মানে নিজের ওইটুকু জগতের মধ্যে তিনি বসে থাকেন। ওই জন্য কি তার নিজের নলেজেও ঘাটতি আছে। উত্তর ভারতীয় সঙ্গীত সম্বন্ধ তার জ্ঞান খুব সীমিত, যে কারণে আমি যখন তার কাছে, এবারে যেটা বলি, অতি নামকরা কোনো ব্যক্তি কখনোই গান শেখাতে পারেন না, কোনো দিন না। যদি কেউ বলে থাকে আমি অমুকের স্টুডেন্ট, ডাহা মিথ্যে কথা বলছে, ওটা ট্যাগ লাইন রাখার জন্য বলছে, জাস্ট ট্যাগ। দেখা যাবে সে প্যারালালি একজন অনামী ভালো গুরুর কাছে গান শিখছে, জাস্ট টু অ্যাড দ্য ট্যাগ আমি ড্যাশ এর কাছে গান শিখি, জাস্ট একটা নাম করার জন্য, নামকে বাঁচতে নাম নেয়। দেখা যাবে তার স্টুডেন্টের কাছে হয়তো গান শেখে, বা তার স্টুডেন্টও নাম করে গেছে, সে স্টুডেন্টও শেখাতে পারে না গান। তখন কি করে, সে আরেকটা গুরু ধরে, সেটা সমস্ত জায়গাতে, সেটা হিন্দুস্তানি হোক কর্ণাটিক হোক, সমস্ত জায়গাতেই সেম। সে কি করছে, আরেকটা প্যারালাল গুরু ধরছে, যে কিনা অত্যন্ত ভালো একজন গুরু, কিন্তু তিনি শুধু শিক্ষকতাই করেন, অত্যন্ত উচ্চমানের শিক্ষিকা বা শিক্ষক। তো সেখানে সে গান শিখছে আর নাম নিচ্ছে অন্য একজনের। তো এরকম প্রচুর দেখা গেছে। যখনই দেখবেন যে কেউ বড় কোনো নাম বলছে, ধরেই নিন যে তার কাছে সে কখনোই শেখেনি। সম্ভব না কোনো অত্যন্ত নামী কারোর পক্ষে গান শেখানোর। হয় তার স্টুডেন্ট শেখায়, নয় তার মানে আরও এমন কিছু স্টুডেন্ট আছে যাদের কিনা অ্যাটলিস্ট গান দিয়ে রোজগার হয় না। ভালো হতে পারে, খারাপও হতে পারে, তার কাছে অত্যন্ত ভালোও হতে পারে, আর খারাপও হতে পারে, তো তার কাছে গান শেখে। কিংবা প্যারালাল কোনো একজন অত্যন্ত ভালো গুরু, যিনি গুরু হিসেবে খুব নামী, শুধুমাত্র গুরু হিসেবে, তিনি গান না, অথচ ভালো ভালো স্টুডেন্ট তৈরি করেছে, তারা গায়। তো এরকম কারোর কাছে গান শেখে, আর কোনো নামী গুরুর নাম নেয়, নামী শিল্পীর নাম নেয়। তো এটা সব জায়গাতে হচ্ছে, হিন্দুস্তানি, কর্ণাটিক, সমস্ত জায়গায় রবীন্দ্রসঙ্গীতে হচ্ছে। তা আমাকে না প্রচুর, যে আমি ছোটোবেলায় যা শিখেছি সোসাইটির দ্বারা, আমার মনে হতো সোসাইটি যেভাবে করে যে না অমুকের কাছে গান শিখলে ভালো হয়, তমুকের কাছে গান শিখলে। তা আমি একজনের কাছে গেছিলাম যে কিনা রেডিও টপ গ্রেড এবং বেশ নাম আছে, তো বেশ নাম আছে, নাম বলে চিনবেন। কিন্তু পরে বুঝলাম যে তিনি আমার কাছে শিখিয়েছেন অনেক কিছু। তার কাছে আমি অনেক বন্দিশ শিখেছি, তার কাছে আমি অনেক রাগদারি শিখেছি, মিথ্যা কথা বলবো না। কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়। আমি যখন আরেকটু অ্যাডভান্স জিনিস শিখতে চাইছিলাম, তখন তিনি আমাকে অপমান করা শুরু করে দিলেন। আমি বুঝতে পারলাম যে ওনার অ্যাকচুয়ালি স্টক ফুরিয়ে আসছে, এবং উনিও কয়েকটা রাগের মধ্যেই ঘোরাফেরা করেন, এবং উনি যা ভালো গাইতেন, পুরনো জিনিসপত্র সব আস্তে আস্তে ভুলে মেরে দিচ্ছেন। আর আরেকটা কথা, ওই টিউশন করলে
যারা শুধু টিউশন নিয়ে পড়ে থাকতে হয় পয়সার জন্য, কিছু করার নেই, স্বাভাবিক, পয়সার সবার দরকার আছে, তাদের একটা জিনিস হয়ে যায় কি, যে নিজের নলেজের একটা ঘাটতি চলে আসে, বা যা জানতো সেটা ভুলে যায়। তা রোজই যদি একদম ছোটোবেলার মতন করে ইমন আর ভৈরব শেখাতে হয়, তাহলে তার দেবগিরি বিলাবল সে ভুলেই যাবে, তাকে মনে করাবে কোনো ভালো ছাত্র বা কোনো ভালো ছাত্র, এবং পরে সে তার সাথেই কমপ্লেক্সকে তাকেই ছোট করবে, জিনিসটাকে ছোট করবে, নানানভাবে ম্যানিপুলেট করবে। আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। তার কাছে আমি গান শিখেছি, তার মানে এই নয় যে তার অপমানগুলো আমাকে সহ্য করতে হবে। তাকে কিন্তু আমি আমার কষ্টের পয়সা, কষ্টার্জিত অর্থ দিয়ে গান শিখেছি। তাই তার কাছে আমার যদি কৃতজ্ঞতা থেকেও থাকে, তার অপমানে আমার কৃতজ্ঞতা ওখানেই উঠে যায়। আমি তার কাছে কোনো ভালো কিছু শিখতে চাইলে, একটু আরও বেশি অ্যাডভান্স কিছু শিখতে চাইলেই দেখতাম যে জিনিসটাকে ছোট করছে বা আমাকে ছোট করছে। এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল। তো এই কথাগুলো আসছে তার কারণ এর সাথে অনেকেই জড়িত, ক্রোম্যাটিক জিনিসটা দিয়েই শুরু হয়েছিল। তাই আমি এখানেই কথাটা শেষ করছি, এখানেই আমি বলে রাখছি। আর আমি সবসময় চাই আমার জীবনের অভিজ্ঞতাগুলো শেয়ার করে রাখতে। আমি জানি যে এরকম অনেকেরই আছে, অনেকে বলতে পারছে না, কারেজের অভাবে, সাহসের অভাবে বলতে পারছে। ভয়ের কিছু নেই, কিচ্ছু এসে যায় না। আমি যে লাইফ দিয়ে জানি এদের কোনো কিচ্ছু করার ক্ষমতা নেই। আমার এরা কোনো সর্বনাশ করতে পারেনি, পারবেও না কোনো দিন। তো যাই হোক, তো যেটা হয়েছিল সেটা বলি, যে এরকম নানানভাবে তিনি আমাকে ছোট করতেন সারাটা ক্লাসের মধ্যে। তো বুঝতেই পারতাম যেহেতু আমি ন্যাশনাল স্কলারশিপটা, এখন তো আমার একটা ব্যাপার হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ তার সাইন ছাড়া হবে না। তো ওই সমস্ত কারণে আমাকে থাকতে হতো। আমি ভাবলাম যে না, আমার স্কলারশিপ না থাকবে, তবু আমি এর কাছে আর শিখবো না। কারণ যা অপমান, কিন্তু আমি কিন্তু ইয়েটা পেয়েছি, ন্যাশনাল স্কলারশিপ পুরোটাই কমপ্লিট করতে পেরেছি আমার কর্ণাটিক গুরুর দৌলতে। তো কমপ্লিট হয়ে গেছে ওটা, তো আমার চিন্তার কিছু নেই। তো যাই হোক, উনি আমাকে রীতিমতো বুলি করতে শুরু করলেন সমস্ত স্টুডেন্ট, অশিক্ষিত স্টুডেন্ট এবং অশিক্ষিত গার্ডিয়ানদের সামনে, অ্যাজ ইফ আমি ভুলভাল কিছু বলছি। সাপোজ আমি তিলবাড়া একটা বন্দিশ শিখতে চেয়েছিলাম, শেখাতে চেয়েছিলাম, শিখিয়েওছেন, কিন্তু শেখানোর আগে উনি নানানভাবে আমাকে হেনস্থা করতেন। না, এই জিনিসগুলো কীরকম, মহারাষ্ট্রের গানে কোনো ইমোশন, এই সমস্ত আলফাল কথা, এত কিছু বলে তারপর উনি শেখাতে শুরু করবেন। আমি আমার অপমানও মেনে নিতাম, কিন্তু উনি জিনিসপত্রের অপমান, যেই চিজ শেখাচ্ছেন সেই চিজের অপমান করছেন। তো আমার সেটা বরদাস্ত হতো না, আমি দাঁতে দাঁত চেপে সব সহ্য করতাম। তো শেষে একদিন যখন দেখলাম তিনি ওই বন্দিশটা খুব কুৎসিতভাবে গেয়েছে, আমি ওপেনলি তাকে লিখি যেটা মানায়নি। আমার কিছু আর হারানোর ছিল না, পাওয়ারও ছিল না, আমি লিখে চলে আসি। উনি আমাকে সবার সামনে অপমান করতেন, তাই আমি ওনাকে ইন্টারনেটে অপমান করেছি। যেটা তিলবাড়া একটা সুন্দর বান্দি, সেটাকে অতি বিলম্বে ঝুমরা নিয়ে গাওয়া অত্যন্ত কুৎসিত লাগছিল আমার কানে। এই যা রুচি, সে আবার আমার রুচি নিয়ে অনেক কথা বলে। তো যাই হোক, ওখানে বিষয়টা ডিসমিসড হয়ে যায়। তো আমি এখন বুঝি জীবনে ভয়ের কিছু নেই, প্রচুর অভিজ্ঞতা। তো গুরুকে অত ভয় পাওয়ার কিছু নেই, বিশেষ করে এরম টাইপের গুরু যারা স্টুডেন্টকে ছোট করে। অলওয়েজ কোনো স্টুডেন্টের কার সাথে ঝগড়া হলো, অন্যান্য মেয়েলি আলোচনা, এই সমস্ত জিনিস, বা মেয়েদেরকে ছোট করা, মিসোজিনিস্টিক কথা বলা ক্লাসের মধ্যে, আমি সমস্ত কিছু দেখেছি, সব কিছু দাঁতে দাঁত চেপে সহ্য করেছি। যাই হোক, আমি তার কাছে গান শিখেছি বলে, তার কাছে অনেক কিছু শিখেছি আমি, আবার প্রচুর কিছু আনলার্নও করতে হয়েছে। এখন আমার এমনও হয়েছে যে আমি
আমার ছোটোবেলায় পরীক্ষা দিতে গিয়ে, গানের তো পরীক্ষা হয়, পরীক্ষা দিতে গিয়ে যে ইনস্টিটিউশনে যে টিচারের কাছে কিছু বন্দিশ পেয়েছিলাম, আজ আমি সেগুলো গাই। আজ আমি অনেক কিছু বর্জনও করেছি, আজ আমি সেই ছোটোবেলার মতনও অনেক কিছু গাই। আমার এখন মনে হয় আমি যা শিখেছিলাম ঠিক শিখেছিলাম, বরং বড় হয়ে ওনার কাছে গিয়ে আমার কিছু মাইনাস পয়েন্টসও এসছে, যেগুলো আমার পরে তাড়াতে হয়েছে। আমি আমার কিছু অনামী গুরু এবং অনামী আমার নিজের মা, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। যা শিখেছি ঠিক শিখেছি, আজ বুঝি। তখন আমার কুণ্ঠা ছিল, আজ আমার কোনো কুণ্ঠা নেই। কারণ আমি দেখেছি এই সমস্ত নামকরা গুরুদের ছাত্রছাত্রীরা কীরকম, আমি নিজের চোখে দেখেছি, তাদের নলেজ আমি দেখেছি। যদি আমি এখানে না যেতাম আমি বুঝতাম না, তখন হয়তো আমার মধ্যে একটা কমপ্লেক্স, একটা কুণ্ঠা থাকতো, কিন্তু আজ আর নেই। আজ আমি সত্যি অর্থে মুক্ত মনা। তো এরা আমার সামনে আসার যোগ্যতা রাখে না, জাস্ট নামেই আমি অমুকের ছাত্রী তমুকের ছাত্রী, এদের নিজস্ব ব্রেইন পাওয়ার বলে কিছু নেই। কাজেই এদেরকে টিচাররা কন্ট্রোল করতে পারে, গুরুরা এদেরকে কন্ট্রোল করে চামচে বানাতে পারে। আমাকে পারে না, তাই আমার সাথে ঝগড়া, তাই আমাকে তাদের প্রবলেম হয়, আমাকে নিয়ে তাদের প্রবলেম হয়। সেটা তোমার সমস্যা, আমার না। তাতে আমার জীবনে এগোতে কোনো প্রবলেম হয় না। আমার ভাগ্যে যতটুকু আছে ততটুকুই আমি পাবো। এখন তোমার ভাগ্যে যতটুকু ছিল তুমি ততটুকুই পেয়েছো, এখন কিন্তু তোমার ডিটোরিয়েশনের সময় চলে এসেছে। তো এরা এখন ডিটোরিয়েশনের পথে। যাই হোক, এই হয়, এটাই হয়। তো যাই হোক, যেটা বলছিলাম যে গুরুর প্রতি কৃতজ্ঞতা খুব ভালো জিনিস, কিন্তু যে গুরুর কাছে আমি গান বাজনা নিয়ে অপমান পেয়েছি, ছোট করেছেন যিনি আমাকে, তো তার প্রতি অত কৃতজ্ঞতা তো কিছু না। আমি তো পয়সার দৌলতে শিখেছি, সেটা বলাটা কুৎসিত লাগে শুনতে, হোয়াট এভার। কিন্তু আগেকার দিনে তো দাসী বৃত্তির বিনিময়ে বিদ্যা কিনতে হতো, তালিম নিতে হতো। সে অনেক উচ্চমানের তালিম, সেই তালিম এরা দিতে পারে না, কিচ্ছু না। এরা কিচ্ছু না, জাস্ট কেউ না। যাই হোক, তো এরা দেখায় ক্লাসের সামনে এরা বাঘ, ক্লাসের সামনে এরা সিংহ, বাইরের জগতে। আসলে আরেকটা সমস্যা ছিল, আমি তো অলরেডি প্রফেশনাল, তো তার সাথে আমার বিভিন্ন প্রফেশনাল জায়গায় তো দেখা হতো। তিনি কিন্তু পরে জিজ্ঞেস করতেন না যে ওই দিন গান কেমন গাইলে। আসলে সমস্যা হচ্ছে উনি আরও কয়েকটা ছাত্রছাত্রী নিয়ে যেতেন, তো তারা চামচে হিসেবে যেত, আর আমি যেতাম আর্টিস্ট হিসেবে। ওটা আমার ইগোতে লেগে গেছিলো। তো তার জন্য উনি দিনের পর দিন আমাকে দেখছি যে যেটাই শিখতে চাই সেটাকে হয় সেটাকে উনি ছোটো করবেন, না আমাকে উনি ছোটো করবেন। এটা ট্রেন্ড হয়ে গেছিলো ক্লাসে, তো আমি সেটা আর হতে দিইনি। উনি পরেও চেষ্টা করেছিলেন আমাকে অপমান করবার, আমি তার রাস্তাই দিইনি। যাই হোক, তো এইভাবে এদের জবাব দিতে হয়। দিস কাইন্ড অফ গুরুস শুড বি ট্রিটেড লাইক দিস। যেটা উনি ডিজার্ভ করে সেটা দেওয়া উচিত। তার নামের আগে পণ্ডিত থাক, যাই থাক, সে তার রেডিওতে টপ গ্রেড থাক, সেটা আমার কোনো আয় নেই তাতে। আমার আয় সেখানেই যেখানে আমার শিক্ষা সঠিক। হ্যাঁ, এটা হতে পারে যে অনেক কিছু আমি শিখেছি, যতটা শিখেছি ততটা। আমাকে কিন্তু প্রচুর জিনিস আনলার্নও করতে হয়েছে, বাই দ্য ওয়ে। আমার মনে হয়েছে আমি ছোটোবেলায় অনামী গুরুদের কাছে যেটুকু যা পেয়েছি তা অনেক সঠিক ছিল। আমার মায়ের কাছে আমি যা পেয়েছি তা অনেক সঠিক ছিল, এবং সেগুলো আমি আবার গাই। আমার মাঝখানে একটা ছিল, না আমি তো অত নামী কারোর কাছে শিখিনি। তো এটা একটা কমপ্লেক্স ছিল, সেটা আমার সমস্যা, সেটা সাবজেক্টের সমস্যা না। কারণ মানুষজনই এমন আচরণ করে, এটা কিন্তু সমাজের জন্য সোসাইটাল প্রেশার কোথাও একটা, যে না ইভেন মানে নামকরা গুরু হলেই সে খুব ভালো জানে। হ্যাঁ, আমি অবভিয়াসলি একজন রেগুলার প্র্যাকটিশনারের কাছে গান, যে শুধু ক্লাসিক্যাল গায়ে পারফর্ম করে, তার কাছে শিখতে চেয়েছিলাম, কিন্তু শিখেওছি, এটা ঠিক। কিন্তু শিখেছি বলে তো তার মানে আমি তো তারকে পয়সার মাধ্যমে শিখেছি, এটা তো আগেকার দিন না যে আমি গুরুগৃহে থেকে দাস বা দাসীবৃত্তি করে তার থেকে আদায় করে নিচ্ছি তালিম। এটা তো তা না, এটা আমি রীতিমতো পয়সা দিয়ে, রীতিমতো টাকা খরচা করে, নিজে রোজগার করা, কষ্ট করে টাকা অর্জন করার টাকাটা আমি তাকে দিয়েছি। এবং তিনিও যিনি গান শেখাচ্ছেন, কিন্তু টাকার জন্যই শেখাচ্ছেন,
ওসব ভাঁওতাবাজি সেই কী বলে না শেখানো উচিত হ্যান ত্যান না। তার যদি গানের ক্যারিয়ার খুব ভালো হতো, তিনি যদি মানে অতিরিক্ত পারফর্ম করতেন, যে মাসে এত প্রোগ্রাম যে তিনি মানে পারছেন না, তাহলে কিন্তু তাকে টিউশন করতে হতো না। এগুলো ভাঁওতাবাজি কথাবার্তা, যে শেখানো উচিত, নইলে পরের জেনারেশন কেউ, তুমি মোটেই পরের জেনারেশন নিয়ে তুমি মোটেই কনসার্ন ন ভাই। তোমার টাকার দরকার তো আমি শিখে, সেটা একটা জেনুইন ব্যাপার, সেটা নিয়ে কোনো নেই, কোনো ধাপ্পাবাজির ব্যাপারই নেই। হ্যাঁ, তো টাকার দরকারই মানুষ গান শেখায়। কিন্তু একটা কথা, তার মানে এইটা নয় যে তোমার কাছে আমি গান শিখেছি বলে তুমি আমার সাথে তোমার ইনসাল্টটা আমি মেনে নেব। তুমি একটা জিনিসে ব্যর্থ, তুমি 10টা জিনিস আমায় শিখিয়েছো, আই এম গ্রেটফুল টু ইউ সেটার জন্য। এবং সত্যি অর্থ অতই গ্রেটফুল কেন, তিনি তো আমায় বিনা পয়সায় শেখাননি, আমি তাকে পয়সা দিয়েছি সেটা বলাটা উচিত না, সেটা শুনতে খারাপ লাগে, বাট ইটস এ ফ্যাক্ট। কিন্তু তার মানে তো এইটা না যে তোমার কাছে 10টা জিনিস আমি আরও শিখতে চেয়েছিলাম, তুমি অতটা অ্যাডভান্স তুমি জিনিস শেখাতে পারবে না বলে তুমি সেই জিনিসগুলোকে অপমান করে। তো আমার যেহেতু নামই একজন গুরুর কাছেও শেখা হয়ে গেছে, তার কাছে আমি 5 বছর গান শিখেছি, এবং 5 বছরে যা শিখেছি তা আমার প্রচুর কিছু চেঞ্জ করতে হয়েছে। তার যেইভাবে উনি গাইতেন সেটাকে আমার চেঞ্জ করতে হয়েছে। আমি বুঝতে পারছি জিনিসটা সুন্দর না, আমি যা আগে যেভাবে গাইতাম সেটা অনেক সুন্দর ছিল, গোয়ালিয়ার স্টাইলে গাইতাম, ওনার মধ্যে যে আগ্রা স্টাইল আছে সেটা আমি গাই, কিরান আমি গাই না, সেটা আমার পছন্দ না বলে। তো অতিরিক্ত একটা বিলম্বিত অতিরিক্ত ঢিমা করে নেওয়া, যতটা প্রয়োজন তার চেয়ে অনেক গুণ বেশি, সেটা আমি করি না। তো ওগুলো আমি ছোটোবেলায় যেভাবে শিখেছিলাম সেটাই করি। আসল কথাটা হচ্ছে ওই কমপ্লেক্স, যে আমি তো নাম করা কারোর কাছে শিখিনি, আর তখন ইন্টারনেটও ছিল না, এক্সপোজার কম ছিল, অনেক কিছু ছিল, অন্তরায় ছিল। তখন মনে করতো না কী জানে হয়ে যাবে, ওখানে শিখলে হয়তো আরও কত কী শিখে ফেলবো। আজ বুঝি মাই হোল লাইফ ওয়াজ আ লাই। হ্যাঁ, ওনার কাছে সত্যিই শিখেছি, কিন্তু আমি পুরোনো দিনেও অনেক ভালো কিছু শিখেছিলাম। তো আমি দুটো নিয়েই চলি, কিন্তু উনি শিখিয়েছিলেন আমায় গান, তার জন্য আমি ওনার অপমানটাকে তো ভুলে যেতে পারি না। ওনার কাছে গানও যেরকম শিখেছি, ভালো কিছু পারার জন্য, ভালো কিছু শেখার জন্য এবং সত্যি কথা বলার জন্য আমি অপমানিতও হয়েছি। আমাকে দুটোই মনে রাখতে হবে। কাজে এখানে কৃতজ্ঞতার কিছু নেই। যে গুরু এরকম অপমান করে তার প্রতি কৃতজ্ঞতার কিছু নেই। হ্যাঁ, এমনও দিন গেছে যে আমার ফিস দিতে দেরি হয়েছে, উনি কিছু বলেননি, ফিস দিতে দেরি হয়েছে, প্রচুর মাস ফিস আমার বাকি থেকেছে, তারপরে আমি দিয়েছি, সেটাই উনি কিছু বলেনি, সেটা একটা ভালো দিক, আমি অস্বীকার করছি না। কিন্তু তাই বলে আমাকে কিন্তু অপমান করতেও তিনি ছাড়েননি। সেটা অবশ্যই ফিসের কারণে না, এটাও বলছি, কিন্তু এই যে অমুক রাগ নিয়ে অপমান করা, তমুক নিয়ে অপমান করা, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তার সাথে ঝগড়া লাগলো, বা অন্য ছাত্রছাত্রীর ব্যক্তিগত বিষয় নিয়ে ক্লাসে বলা, এই জিনিসগুলো নোংরামি। তো আমার এই জিনিসগুলো মোটেই ভালো লাগে না। আমার তো দেখি না যে আমার কর্ণাটিক গুরু যার কাছে আমি গান শিখি তিনি তো এগুলো করেন না। তো ভালো খারাপ তো আছে, সেটা তো মানতেই হবে। গুরু বলে তো তার সব কিছু হয়ে যেতে পারে না, শুদ্ধ হয়ে যেতে পারে না। তো যখন অপমানিত হয়েইছি ভালো কারণে, সত্যি কথা বলায় বা ভালো প্রশ্ন করায় আমাকে এমন ছোটো করাই হয়েছে, তো যেই ভক্তি নিয়ে আমি ওনার কাছে গেছিলাম না, সেটা উড়ে গেছে। মানে আমি না জাস্ট মেলাতে পারি না যে এই মানুষটাই সেই মানুষটা যার গান আমার এত ভালো লাগে, লাগতো শুধু না লাগে, যিনি এত ভালো গাইতেন বা এত কিছু জানতেন, তার এইরকম অধঃপতন, তো এটা আমাকে খুব পীড়া দেয়। জানি না তার কি মনে হয়, কিন্তু এই ধরনের অভিজ্ঞতা খুব খারাপ। এই ধরনের অভিজ্ঞতা তাদেরই হয় যারা একটু ভালো স্টুডেন্ট, যারা একটু ভালো জানতে পছন্দ, চোখ কান খোলা মুক্তমনা স্টুডেন্ট, গুরুর অন্ধভক্ত না। তো ছিলাম একটা সময়, কিন্তু যখন দেখছি যে উনি আমাকে মানে ঠিকঠাক জিনিস বলার পরেও উনি আমার সাথে আরও খারাপ আচরণ করছেন, তখন বুঝলাম যে হি ইজ জেলাস। অ্যাকচুয়ালি আমার একজন বন্ধু বলেছিল যে হি ইজ ডেফিনেটলি জেলাস অফ ইউর এরুডিশন। হি ওয়াজ রাইট।
তা আমি প্রমাণ পেয়েছি যে গুরুর ক্ষেত্রে নামি অনামিটা একেবারেই ম্যাটার করে না, জানকারিটা ম্যাটার করে এবং শেখানোর কায়দাটা ম্যাটার করে। আর একটা জিনিস বুঝেছি, আমি তো আমার গুরুর নামে নাম করব না, আমাকে নাম নিজের কাজে বা নিজের ভাগ্যে করতে হবে। নাম একটা ভাগ্যের বিষয়, হ্যাঁ, নাম যোগ্যতার বিষয় না। আমার চতুর্দিকেই তাকাই দেখতে পাবো অনেক ভালো ভালো ব্যক্তি, অনেক যোগ্য ব্যক্তিদের সেরকম নাম নেই, আর অনেক অযোগ্য ব্যক্তি অত্যন্ত নামী। অর্থাৎ নাম ডাজেন্ট ডিফাইন ইয়োর ক্যাপাবিলিটি। তো নাম একটা ভাগ্যের ব্যাপার, মানে সে তুমি ভালো গাইলেও আসতে পারে না, জুয়া স্নেক অ্যান্ড ল্যাডার্সের মতো। নাম যার ভাগ্যে আছে সে কিছু না পেরেও নাম করবে, আবার কিছু পেরেও নাম করতে পারে। অত্যন্ত ভালো ব্যক্তিও নাম করতে পারে, ভালো যোগ্য ব্যক্তিও নাম করতে পারে, অত্যন্ত অযোগ্য ব্যক্তিও নাম করতে পারে। ইতিহাস সাক্ষী আছে, যে কোনো গানে, ক্লাসিক্যাল হোক, প্লেব্যাক হোক, হোয়াটএভার, অভিজ্ঞতা থেকে বলছি। কাজে ভাগ্য একটা অবশ্যই ম্যাটার করে, কার কি হয়ে যাবে কখন, এটা একটা অ্যাক্সিডেন্টের মতো, বলা যায় না। এর কোনো যুক্তিও নেই, এর পিছনে জাস্ট কোনো যুক্তি নেই। অ্যাজ আ যুক্তিবাদী র্যাশনালিস্ট হিসেবে বলছি, এর কোনো যুক্তি নেই। অনেক দেখেছি জীবনে। তো চতুর্দিক চোখ কান খোলা রাখলেই বোঝা যায় যে ভাগ্য অবশ্যই আছে। মানে ভাগ্যের বিশ্বাস করি না, কিন্তু ভাগ্য প্রমাণ, এটাই ভাগ্যের প্রমাণ। তো যেটা বলছিলাম যে আমরা এই ধরনের গুরুকে কেন বিশ্বাস করব চোখ বন্ধ করে, যাচাই করে নেব যে দেখি ভারতীয় সঙ্গীত আর কি আছে, ভারতীয় সঙ্গীতের মধ্যে আর কি ধরনের গান বাজনা আছে, সেখানে কি লাগে, ক্রোম্যাটিক নোট লাগছে কি লাগছে না। তারপর আমার গুরু যদি বুঝে আমার গুরু ঠিক বলছে, তবে আমার গুরু ভক্তি, আদারওয়াইজ নট। এবং আমি যদি দেখি যে আমার কথা বলাতে আমার গুরু আমাকে ছোট করছে, তাহলে বুঝতেই হবে সে 2 নম্বরই গুরু, 1 নম্বরের প্রিটেনশিয়াস গুরু। তাই আমি বলছি, দুষ্টু গুরুর চেয়ে, মানে দুষ্টু গুরুর কাছে গান শেখাচ্ছে আতাই হওয়া ভালো। এবং আতাই একজন অত্যন্ত বুদ্ধিমান মানুষ হতে পারে, এবং অত্যন্ত ইভেন তাকে শিখতে হবে, কোনো না কোনোভাবে তাকে গান ইনহেরিট করতে হবে। সে হয়তো এককালে ভালো শিখেছে, সেই আতাই হতে পারে। একদম ফান্ডামেন্টাল জিনিস ছাড়া কেউ আতাই হতে পারে না। তাই হওয়ার জন্য শেখার দরকার আছে। এবং আতাই কে শাস্ত্রে, সঙ্গীত শাস্ত্রে কিন্তু গুণী হিসেবেই দেখানো হয়েছে, ওটা গায়কের গুণ হিসেবেই দেখানো হয়েছে। তো যে কিনা ভালোভাবে গান শিখেছে গুরুর কাছে বসেই, এবং যার অত্যন্ত বুদ্ধি আছে, অত্যন্ত সাংগীতিক বুদ্ধি এবং আহরণ করবার শক্তি আছে, সে যে কোনো গুরুর সামনে বসে শেখা স্টুডেন্টদের থেকে ভালো গাইবে, বুঝবে এবং জানবে। এটা প্রমাণিত। গুরুরা ব্যবসা রাখার জন্য ওরকম অনেক কিছু বলে যে ও না হলে হয় না, না হলে না। প্রচুর মানুষ দেখবেন বলবে, যারা লাইট গানের মানুষ, তারা বলে আমরা কিন্তু শুনে শুনে শিখেছি। তারা ভালো গায়, ভালো জানেও, কিন্তু ক্লাসিক্যালে এটা বলবে না। তার একটা প্রধান কারণ হচ্ছে ক্লাসিক্যাল মিউজিকে টাকা নেই, কনসার্টেও সেই ফিস নেই। একটা লাইট মিউজিকের আর্টিস্ট কনসার্টে যে ফিসটা পায় তার চলে যায়, তাকে আর গান শেখাতে লাগে না। একজন অত্যন্ত নামকরা ক্লাসিক্যাল সিঙ্গারেরও কিন্তু তাই, যে তাকে আর গান শেখাতে লাগে না, সময় নেই, তবুও কিন্তু সে একজন লাইট মিউজিকের নামকরা ব্যক্তির চেয়ে কম রোজগার করে। তার জন্য তাকে একটা প্যারালাল রুট রাখতে হয়, সেটা গান শেখানো। তখন ওই সমস্ত ভাওতাবাজি কথা বলতো, না শিখলে হয় না, হেন তেন। যে কোনো জিনিস শিখতে বা বুঝতে লাগে ট্যালেন্ট, প্রথমেই ফান্ডামেন্টাল জায়গায় ট্যালেন্ট, বুদ্ধি, বাকিটা পরে। যাই হোক, তো ব্যাক টু ক্রোম্যাটিক নোট। তো এখান থেকে শুরু হয়েছিল ঝামেলা,
শেষে সেটা কর্ণাটিক অবধি গেছে, যে কর্ণাটিক মিউজিককে ছোট করা, হ্যাঁ না তেন এই সমস্ত হয়েছে। তো বিশ্বাস কেন করব? হ্যাঁ, আমার গুরু যদি সেরম ভালো গুরু হয় অবশ্যই করব, কিন্তু আমার গুরুর বাইরেও জগৎটা অনেক বড়। আমি যার কাছে একটা মিউজিক শিখছি সে নিশ্চয়ই আরেকটা মিউজিক জানে না। সব গুরু মাল্টি জনার গুরু হয় না। তো সত্যি অর্থে আমি ওরকম সবাই ওরকম আমি এইটা শেখা এরকম হতেই পারে, কিন্তু সে সত্যি বিষয়টা জানে এরকম খুব কম, তারা সংখ্যালঘু ব্যক্তি। কাজেই যারা ইন্টারনেটের সদ্ব্যবহার করে না, ইন্টারনেট মানে শুধু ফেসবুক, ইন্টারনেট মানে শুধু যেগুলো দেখতে মানুষ বারণ করে সেগুলো দেখার সাইট দেখা না। ইন্টারনেট মানে কর্ণাটিক মিউজিক, ইন্টারনেট মানে হিন্দুস্তানি মিউজিক, ইন্টারনেট মানে ওয়েস্টার্ন মিউজিক, ইন্টারনেট মানে কোরিয়ান মিউজিক, ইন্টারনেট মানে এগুলো। কাজেই সেগুলো একটু ইউজ করো বাবা। তোমার গুরু বললো 72টা স্বর, তুমি তাই নাকি গুরুজি? মানে এতটা অন্ধভক্তি কেন বাবা তোমার? একটু দেখো না, আমি ঠিক বলছি না সে ঠিক বলছে। সে তো ক্লাসে একটা স্টুডেন্টকে ছোট, সে তো প্রত্যেকটা স্টুডেন্টকেই ছোট করে কথা বলে। তো এই হলো ব্যাপার, যে ইন্টারনেটের সদ্ব্যবহার করতে পারে না, তার জন্যই গুরুর মুখাপেক্ষী হয়। আরে একটা সময় ছিল গুরুর কথাই শেষ কথা, সে আবার এই কথাও বলতো, যে গুরুর কথা বলছি তিনি আবার এই কথা বলতেন যে আমাদের ভারতীয় সঙ্গীতে গুরু যেটা বলবে সেটাই ঠিক, অর্থাৎ গুরু যদি বলে পশ্চিম দিকে সূর্য ওঠে তো সেটাই মেনে নিতে হবে। আর সেই দিন চলে গেছে বাবা, সেই দিন ছিল যেদিন তুমি একমাত্র সোর্স অফ নলেজ ছিলে, এখন তো তা নয়, সেই দিন চলে গেছে বাবা। অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। তো ওটা তো একটা ধর্মান্ধ কথা, এটা একটা ব্রাহ্মণ্যবাদী ধর্মান্ধতা। আর একজন নাস্তিক হিসাবে আমি বলতেই পারি যে এইগুলো ধর্মান্ধতা, কুসংস্কার। এগুলো যারা শ্যাটার করতে পারবে তো ভালো, শ্যাটার না করতে পারলে মুশকিল, যাও গুরুর অন্ধভক্ত হয়ে থাকো। তো যাই হোক, ইন্টারনেটে একটু সদ্ব্যবহার করলে মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। তখন গুরুদের রক্তচক্ষু এমনিতেই সাদা হয়ে যাবে। সমস্যা হচ্ছে সংখ্যালঘু স্টুডেন্টরা, যারা আমরা সংখ্যালঘু স্টুডেন্ট, অর্থাৎ যারা একটু বেশি জানে তারা অবশ্যই সংখ্যালঘু হয়ে যায়। সংখ্যাগরিষ্ঠ হচ্ছে গুরু যা বললো হ্যাঁ হ্যাঁ করে চললাম, যা বলেছে তাই ঠিক, ব্রাহ্মণ্যবাদী কুসংস্কার। এতে কিছুই হয় না, এতে এটা নিজের জানার পক্ষে অন্তরায় হয়, নিজের চোখে কুসংস্কারের পট্টি বেঁধে থাকা হয়। অন্ধভক্তি মানে জীবনের এগোনোর ক্ষেত্রে অন্তরায়, এগোনোর পথে অন্তরায়। তুমি খুব ভালো ছেলে তোমার গুরুর কাছে, সেটা দিয়ে তোমার জীবন চলবে না, তোমার জীবন চলবে তুমি কি করতে পারছো সেটা দিয়ে। এটাই বলছিলাম যে এই ধরনের কথাবার্তা যা কিছু সমস্ত ধর্মান্ধ কথাবার্তা, ক্রোমাটিক নোট লাগে না হ্যান থেকে ফালতু কথাগুলো। শেষের দিকে এমন হয়ে গিয়েছিল যে বই দেখে বন্দিশ তোলাতেন আমাকে, কয়েকটা বন্দিশ আমাকে বই দেখে তুলিয়েছেন। মানে আমাকে বইটা দিয়ে দিয়েছিলাম, ছবি তুলে আমি তুলতাম বা উনিও তুলিয়ে দিচ্ছেন। আমার কি সেই বয়স আছে যে আমি এখন মানে একটা বন্দিশ আমাকে তোলাতে হয়? দিস ইজ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড এনার্জি অ্যান্ড মানি। কারণ আমি বলছি, আমি তখন রীতিমতো এক্সপার্ট অন্তত এই বিষয়ে, যে আমি একটা নোটেশন দেখে, বইয়ের নোটেশন দেখে আমি বিলম্বিত তুলতে পারি। তো আমার কাউকে প্রয়োজন নেই, আমার গুরুকে প্রয়োজন নেই
যে উনি আমাকে ওই তৎক্ষণাৎ ওইটা দেখে দেখে তুলে তুলে দেবেন, তারপর আমি ওটা তুলবো। আমি ওনাকে বলেওছিলাম, আচ্ছা আমি দিয়ে দিন, আমি তুলে নেবো, এটা কি মানে কি আছে আর। তখন উনি উনি বুঝতে পারছেন যে যে ব্যাপারটা আমি পছন্দ করছি না, আমার কাছে বেস্ট মনে হচ্ছে। তো উনি বলে, না না আমি গিয়ে দিচ্ছি। এটা করে কি হলো, একটা ক্লাস ওটাতেই নষ্ট হলো। আমি তারপর কি করলাম, ওটাকে তুললাম বইটা দেখেই, তুলে তারপর পরের দিন গাইলাম। উনি তো আবার বিস্তার একটু করিয়ে দিলেন। মানে আমি সত্যি কথা বলবো, ওই নামকা বাস্তে ক্লাস আর কি। তো শেষের দিকে এরকম হয়েছিল। তো তারপর কি আমার একটা কথা মনে হলো যে বই দেখেই যদি বান্দিশ তুলতে, আমার কাছে প্রচুর বই আছে, বইয়েরও তো দামও না, 250 টাকা দাম। আর আমার সেই ক্যাপেবিলিটি খুব ভালো মতোই আছে। আমি যদি বই দেখে বান্দিশ তুলে গাই, যে রাগটা আমার জানা, রাগের তালিম আছে, কিন্তু বান্দিশটা আমি জানি না। ধরুন কয়েকটা রাগ ধরুন আমি জানি না, মানে বিলম্বিত জানি না, কিন্তু রাগ আমার ভালো করে জানা আছে, রাগের তালিম আছে। তো বিলম্বিত যে কোনো বই থেকে তুলে নেওয়াই যায়। ভাতখান্ডেজির বই আছে, ইন্দুভূষণ রায়ের বইয়ে ভালো ভালো বই আছে, এখান থেকে ভালো ভালো বান্দিশও আছে, তো তুলেই নেওয়া যায়। বেশি দাম না বইগুলোর। তো আমার বইও কেনা আছে, সেই বান্দিশ আমি তুলছি বসে বসে। আবার মাস মায়নাও যাচ্ছে। এবার যেই দিনটা গেলাম সেই দিনের একটা খরচা তো আছে, অটো ভাড়া বা বাস ভাড়া হোয়াটএভার। তো এগুলো ফালতু খরচা না এই যুগে। তো আমার গায়ে লাগতো, কারণ আমার সেরকম টাকা ছিল না, তাই গায়ে লাগতো, স্বাভাবিক। আমি কষ্ট করে গান বাজনা শিখেছি, তো সেটা যদি এরমভাবে মিসইউজ হয়। আমি তারপর মনে করলাম যে বই দেখে যদি গান তুলতে হতো, আমি তো বাড়িতে বসে 1000টা বান্দিশ তুলতে পারি, আমার প্রচুর বই আছে আমার কাছে। আমি জাস্ট কারো মুখ থেকে শুনে শিখবো বলে, গুরুমুখী বিদ্যা এই সমস্ত যে কথা আছে, তো সেটার জন্য আমি শিখতে গেছি। যদি বই দেখেই তোলেন নিজে, আবার সেটা আমাকে তোলেন, তার কী মানে আছে এটা? আর এমন না যে উনি আলাদা কিছু গাইছেন, ওনার মাঝে মাঝে এক এক সময় এক এক রকম হচ্ছে। আবার এটা মানে যেটা হয় স্বাভাবিক তোলার সময়, কিন্তু ওটা তো দেখাবে না, ইগো বলে একটা ব্যাপার আছে তো, যে আমার ভুল হচ্ছে ওটা তো দেখানো যাবে না, মানে ওনার যে ভুল হচ্ছে সেটা তো দেখানো যাবে না। হ্যাঁ করো এরকম, তো এই চলতো। এটা খারাপ কিছু না, বই দেখে বান্দিশ তোলা কখনো খারাপ না, অলওয়েজ ভালো, একদম অথেন্টিক সোর্স। কিন্তু সেটা আমি ফালতু একজনের কাছে গিয়ে করতে যাব কেন? আমি তার কাছে রাগদারি শিখতে গেছি, আমি তার কাছে একটা বান্দিশ তুলে আমার একদিন নষ্ট হয়ে গেল, কষ্ট করে গেলাম, কি মানে আছে? সবাই বললেই হয় এটা তুলে এসে যেটা বিস্তারটা দেখাচ্ছি এটা তুমি করে নাও, তাহলেই হয়ে যেত। তোমার নিজেই বলেছে যে তুমি কিন্তু খুব ভালো পারো, হ্যাঁ তুমি তো পারো, নিজেই ভালো তুলেছো, তো তুমি সেটা তুলবই। তো এই সমস্ত ব্যাপার হয়েছে। তারপর যেটা হয়েছিল, যেটা বলি, আচ্ছা একটা বাইরে একটা কথা বলে রাখি, আমি জানি না এগুলো আমি বলেছি কি না, কারণ আমার এডিটিংয়ে আমি তো এডিট করে করছি, প্রবলেম হতে পারে, হয়তো এক কথা দুবার হয়ে যেতে পারে একই কথা। যাই হোক, আমি রামকার্লি নিয়ে একটু বলবো। একবার উনি আমাকে রামকার্লি শেখাচ্ছেন, রামকার্লি আমার এমনি জানা ছিল, শেখা ছিল, ওনার কাছে শেখা নেই। আমরা একটু যদি ভালো করে শেখা যায়, সেই আশায় মনে চাষা, তাই আমি ওনার কাছে শিখতে গেলাম। তো উনি বললেন, উনি কীরকম শেখাচ্ছেন, হুঁ তো বার বার তোরি ইয়াদ করাতে, এটা আমার তখন খটকা লাগলো। আমি বলছি এটা শুদ্ধনি কেন লাগাচ্ছেন, এটা তো কোমলই লাগার কথা। এই ইগোতে লেগে গেছে। তখন উনি বলছেন, না এটা তো শুদ্ধর কোমলের মাঝখানে, দেখো ভালো করে শুনে, রেকর্ড পাঠিয়েছিলেন। তো আমি দেখলাম যে হ্যাঁ, অত ভুলবশত ওনার সুরটা ঠিক করে লাগেনি, তার জন্য একটা শুদ্ধ কোমলের মাঝখানে। কিন্তু রামকার্লির তো শুদ্ধ কোমল হতে পারে না, একদম প্রমিনেন্ট কোমলনি হবে না। তোরি ইয়াদ, আমি তারপরে ডিবি পালুস্কারেরটা শুনলাম, দেখি হ্যাঁ স্পষ্ট কোমল নি লাগানো আছে। তো উনি তারপরে বললেন, না আমি তো সুনীল দাদুর কাছে এই শিখেছি, উনি তো একদম কি অমুকের কাছে শেখে, এই সমস্ত ফালতু কথা, মানে ওটাকে জাস্টিফাই করার বৃথা চেষ্টা করছেন, যেটা একটা ভুল।
গুরুর নাম দিয়ে, বড় নাম দিয়ে। তিনি তো মারা গেছেন, তাকে তো আমি এখন প্রশ্ন করতে পারবো না। যেই গুরুর নাম উনি বলছেন তিনি হয়তো মারাই গেছেন, তো আমি তাকে তো আর গিয়ে প্রশ্ন করতে পারবো না যে বড় দাদা গুরুজি আপনি কি এটাই ছিল না এটাই ছিল। যেহেতু করতে পারবো না, তাই এই সমস্ত আলতু ফালতু কথা। এইভাবেই শিখেছি, এতেই টপ গ্রেড পেয়েছি, হ্যান ত্যান। এইগুলো কোনো কথা? ভুলটা ভুলই। আর তুমি যে এইটাকেই টপ গ্রেড পেয়েছো তা তো না, তার কি প্রমাণ আছে? হোয়াট এভার, এই ধরনের ম্যানিপুলেটিভ কথাবার্তা। তারপর যেটা বললেন সেটা আরও ভয়ঙ্কর, সেটা হচ্ছে দেখো রামকেলি তো রাগ, মানে ভৈরব ঠাটের রাগ। তো এটা একটা প্রবলেম্যাটিক জিনিস। ভৈরব ঠাট যখন রামকেলি ছিল, ভৈরব ঠাট ব্যাপারটা তখন ছিলই না। ভৈরব ঠাট তো পরে অন্তর্ভুক্ত করা হলো। ঠাট থেকে কখনোই রাগ উৎপন্ন হয় না, ঠাটে অন্তর্ভুক্ত করা হয়। তো যাই হোক, এই সমস্ত কথা। তো উনি বললেন যে বিবাদী স্বর হিসাবে একটু কোমল উনি আর করিমা লাগে। ওটা ছাড়াও রামকেলি 10 মিনিট গেয়ে দেওয়া যায়। করিমধ্যম আর মাপা ধানি দাপা, করিমধ্যম না ছাড়াও রামকেলি নাকি 10 মিনিট গাওয়া যায়। আমি তখন কিছু বলি না, আমি একটু ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, আমার তখন মাথাটা কাজ করছিল না। এখন বুঝি যে ভাওতার কথাবার্তা। এখন হলে আমি বলতাম আপনি একটু 10 মিনিট গিয়ে শোনান তো, আমি 10 মিনিট একটু অথেন্টিক রামকেলি শুনবো, মাপা ধানি দাপা ছাড়া। আপনি গিয়ে শোনান, তারপর কথা। আর তখন বললে তো বাওয়াল হয়ে যেত, ওই জন্য আমি তখন বলিনি। অনেক কিছু সহ্য করেছি, আজ বুঝি যেগুলো ভাওতাবাজি কথাবার্তা। হারবো না, হেরে গেছি, হার মানবো না। আমি ভুল করেছি এটা স্বীকার করতে আমার কুণ্ঠা, এরকম একটা ব্যাপার। তাই আমার ভুলটাকে নানানভাবে আমি জাস্টিফাই করছি। তো এই ধরনের গুরু হইতে সাবধান, আমার অভিজ্ঞতা আমি বলছি। অনেক কিছু ম্যানিপুলেটিভ কথাবার্তা এরা বলে।